এই মুহূর্তে কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে আছেন রিপোর্টার ওমর ফারুক। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ওমর, থেকে 15 মিনিট আগে স্বজনদের বহন করার জন্য এবং নেপালের থাকা সবশেষ বাংলাদেশি আহত ব্যক্তিকে নিয়ে ইউএস বাংলার একটি বিশেষ প্লেন রওনা হয়ে গিয়েছে, বাংলাদেশের দিকে উড়ে গিয়েছে বাংলাদেশের পথে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ কার্গো প্লেন। সেই কার্গো প্লেনে এরই মধ্যে যে 23 বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে, সেই 23 বাংলাদেশের মরদেহ এই কার্গো বিমানে তোলা হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল যে নেপাল সময় 1টা 30 মিনিটে এই কার্গো বিমান উড়ে যাবে এবং সেটি এই 1টা 30 মিনিট বাংলাদেশের সময় থেকে 15 মিনিট পিছিয়ে, সেই হিসেবে এই মুহূর্তে এই বিমানটি উড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা জানি না এখনো পর্যন্ত কেন উড়ে যায়নি। তবে যে কোনো সময় উড়ে যেতে পারে, কারণ আমাদেরকে আগেই বলা হয়েছিল যে এই বিমানটি বাংলাদেশে 4টার সময় আর্মি স্টেডিয়ামে যে জানাজা হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। সেই জানাজার আগেই নিশ্চয়ই এই মরদেহগুলো পৌঁছে যাবে। তবে বিমানের ক্ষেত্রে এটা খুবই বিমান চলাচলের ক্ষেত্রে, উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার যে কখনো আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা এরকম দেরি হতেই পারে। আর এখানে তো 23 জনের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের মরদেহ নিশ্চয়ই সুন্দরভাবে তুলতে হবে, সম্মানজনকভাবে রাখতে হবে এবং বিমানবন্দরেও কিছু কাজ থাকতে পারে, সেগুলো সম্পন্ন করে নিশ্চয়ই যথাসময়েই এই প্লেনটি উড়ে যাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কাঠমান্ডুতে মূলত এই আজকের যেই ঘটনা সেটি সেই সকাল 6:30টার সময় শুরু হয়েছে। সকাল 6:30টার সময় কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল থেকে পুলিশের কাছ থেকে বাংলাদেশ দূতাবাস 23 জনের মরদেহ বুঝে নেয় এবং সেখান থেকে 3টি কাভার্ড ভ্যান এবং একটি মাইক্রোবাসে করে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় বাংলাদেশ দূতাবাসে। সেই দূতাবাসে মরদেহগুলো পৌঁছানোর পর সেখানে স্বজনরা আসেন এবং তাদের উপস্থিতিতে, তাদের অংশগ্রহণে এবং এখানে নেপালে কাঠমান্ডুতে যারা বসবাস করছেন বাংলাদেশি, তাদের অংশগ্রহণে এখানে জানাজা অনুষ্ঠিত হয় এবং তারপর আবেগঘন একটি পরিবেশ তৈরি হয়। সব মিলিয়ে মৃতদেহ যদি চলে যায় এবং আহত ব্যক্তি তো চলেই গিয়েছেন, এখন শুধু তদন্তের অপেক্ষা। তদন্তে কি বেরিয়ে আসে, কারা দায়ী এবং তাদের কি বিচার হয়, সেটাই এখন দেখার অপেক্ষা। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ আজ আনা হবে বাংলাদেশে। সেই প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সেই বিষয়ে সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে ওমর ফারুক। বিমান দুর্ঘটনায় নিহত 23 বাংলাদেশির লাশ গ্রহণ করতে প্রস্তুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জোবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জোবায়ের। ধন্যবাদ স্বপ্না। সহকর্মী ওমর ফারুক নেপাল থেকে যে তথ্যগুলো জানাচ্ছিলেন যে এরই মধ্যে আপনারা জানেন যে বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের যে স্বজনরা নেপালে ছিলেন তাদেরকে নিয়ে ইউএস বাংলার ফ্লাইটটি এরই মধ্যে নেপাল ত্যাগ করেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো মরদেহবাহী বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজটি কিছুক্ষণের মধ্যে রওনা দিবে। সেই তথ্যের ধারাবাহিকতায় আমি বলতে চাই, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে এবং এই গেট দিয়েই আসলে এর আগে যারা আহত হয়েছিলেন এবং যাদেরকে বাংলাদেশে আনা হয়েছে এই গেট দিয়েই তারা আসলে এসেছেন এবং এই গেট দিয়ে বের হয়ে তাদেরকে সরাসরি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে আজকে যে প্রক্রিয়ায় এই মৃতদেহগুলো আসছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করে এই গেট দিয়ে বের হবে কিনা, কিংবা ভিআইপি গেট দিয়ে বের হবে কিনা, কিংবা ভিভিআইপি টার্মিনাল দিয়ে বের হবে কিনা, এখন পর্যন্ত আমরা নিশ্চিত কোনো খবর কোনো মাধ্যম থেকে পাইনি। আইএসপিআর এর যে তথ্য ছিল এবং এখানে ইউএস বাংলার যিনি অ্যাম্বুলেন্সগুলো পরিচালনা করছিলেন তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু আসলে কেউই আমাদেরকে নিশ্চিত করে
কোনো তথ্য দিচ্ছেন না। এখান থেকে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি যে কিছুক্ষণ আগে এখান থেকে 20টি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছে ঠিক এই গেট দিয়েই, এবং এই 20টি অ্যাম্বুলেন্সের প্রত্যেকটিতেই যারা এই মধ্যে নিহত হয়েছেন তাদের প্রত্যেকের নাম এখানে সাদা কাগজে প্রিন্ট করে নাম তাদের সেখানে নাম ফলক লাগানো হয়েছে প্রত্যেকটি গাড়িতে নির্দিষ্ট করে। এবং এখানে আমরা খুব গত কয়েকদিনে বাংলাদেশের গণমাধ্যম এবং সর্বত্রই আলোচিত যে নামগুলো এরই মধ্যে যারা নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের যে নামগুলো আলোচিত হয়েছে তাদের প্রত্যেকের নাম আমরা সেখানে দেখতে পেয়েছি। সেখানে সাংবাদিক ফয়সাল আহমেদের নাম আমরা দেখতে পেয়েছি, এখানে পৃথুলা রশিদ যেমন রয়েছেন তেমনি এখানে আলাদা আলাদা গাড়িতে অনিরুদ্ধ জামান এবং তার মা বাবার সাথে একসাথেই তাদেরকে একই গাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো যে বিষয়টি আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে যেহেতু আমরা নিশ্চিত করে কোনো তথ্য এখনও জানতে পারিনি যে বিমানবন্দর থেকে বিমানবন্দরে ল্যান্ড করার পরে ঠিক কোন গেট দিয়ে এই লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো বের হবে এবং আর্মি স্টেডিয়ামের দিকে যাবে, তবে আর্মি স্টেডিয়ামের দিকে যে যাবে যে রাস্তাটি সেই রাস্তাটি আমরা নিশ্চিত যে বিমানবন্দরের ভেতর দিয়ে ডোমেস্টিক টার্মিনাল এবং ভিভিআইপি টার্মিনালের সামনে দিয়ে যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে নিকুঞ্জ হয়ে আর্মি স্টেডিয়াম যাবে, কিন্তু ঠিক কোন গেট দিয়ে বের হবে আমরা এখনও নিশ্চিত কোনো তথ্য পাইনি। তো স্বপ্না, পরবর্তীতে কোনো তথ্য পেলে আমি সঙ্গে সঙ্গেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বিমান দুর্ঘটনায় নিহত 23 বাংলাদেশি লাশ নিয়ে বহনকারী বিমান বাহিনীর বিশেষ বিমান বিকেল 3টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার জোবায়ের ফয়সাল। দর্শক, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান বাহিনীর যে বিশেষ বিমান মরদেহগুলো বহন করে নিয়ে আসবেন সেই বিমান এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি নিহত বিমান বিধ্বস্তে নিহত 23 বাংলাদেশের মরদেহ আজ ঢাকায় আনা হবে। ত্রিভুবন বিমানবন্দরে মরদেহ বহনকারী বিমান বাহিনীর বিশেষ বিমান এরই মধ্যে বাংলাদেশে আসার জন্য রওনা দেওয়ার জন্য সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা এখন জানবো তার কাছ থেকে বিস্তারিত। দর্শক, আপনারা দেখছেন এই মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর যে বিশেষ কার্গো বিমান, সেই কার্গো বিমানটি রানওয়েতে মুভ করছে এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের 23 জন যাত্রী এবং ক্রু যারা ইউএস বাংলার গত সোমবারের ভয়াবহ দুর্ঘটনায় বিমান ধসে যারা নিহত হয়েছিলেন তাদের মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তাদের এই মরদেহ গ্রহণ করার জন্য বাংলাদেশে অপেক্ষা করছেন তাদের স্বজনরা। এবং এখানে যারা এসেছিলেন তারাও এই বিমানের উড্ডয়নের আগেই ইউএস বাংলার একটি বিশেষ প্লেনে করে তারা চলে গিয়েছেন ঢাকার পথে এবং তার
মোটামুটি আধ ঘন্টা পরে এই বিমান বাহিনীর যেই বিমানটি এখানে এসেছে সেই বিমানটিতে সকাল 12টা থেকেই এখানে মৃতদেহগুলো এই বিমানে তোলা হচ্ছিল এবং এর আগে সকালে কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে যে মরদেহগুলো ছিল, যেখানে মরদেহগুলোর পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়েছে, শনাক্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখান থেকে বাংলাদেশের দূতাবাস সেই মৃতদেহগুলো গ্রহণ করে এবং সেই মৃতদেহগুলো গ্রহণ করার পর 23 জনের দেহই নিয়ে যাওয়া হয় কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে এবং সেখানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী কূটনীতিক এবং ইউএস বাংলার সিও সহ ইউএস বাংলার কর্মকর্তারা এবং নেপালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির লোকেরা সেখানে তারা জানাজায় অংশ নেন এবং সেই জানাজার পর সেখানে এক আবেগঘন পরিস্থিতির তৈরি হয়। গত এক সপ্তাহ জুড়ে যে মৃতদেহের শনাক্ত করা, আহতদের চিকিৎসা, সব মিলিয়ে যে দৌড়ঝাঁপ এবং যে উদ্বেগ এবং উৎকণ্ঠার সময় ছিল স্বজনদের এই বিদেশের মাটিতে, সেটির আপাতত এক ধরনের অবসান হচ্ছে। তবে যারা এখনো পর্যন্ত আহত, সেই আহতদেরকে তো আরও অনেক দিন চিকিৎসায় থাকতে হবে, সেটি চিকিৎসকরা বলেছেনই এবং সেই কারণে এখন আপাতত এই রোগী, অসুস্থ ব্যক্তি এবং মরদেহ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কাটলেও দীর্ঘমেয়াদে এই যে বিমান ধস, সেই ধসের পেছনে কি কারণ, কারা দায়ী, সেটির দিকেও নিশ্চয়ই এখন সাধারণ মানুষের নজর থাকবে। এক সপ্তাহ কেটে যাচ্ছে গত সোমবার থেকে এই সোমবার। গত সোমবার নিশ্চয়ই স্বজনরা হযরত শাহজালালে কাউকে বিদায় দিয়েছেন হাসি মুখে এবং তারাও খুবই প্রফুল্ল মনে, আনন্দ চিত্তে এবং উৎসবের আমেজে রওনা দিয়েছিলেন কাঠমান্ডুর দিকে এবং কাঠমান্ডুর এই ত্রিভুবন বিমানবন্দরে এই বিমানটি ধসে পড়ার আগেও নিশ্চয়ই তারা ভাবতে পারেননি। তারা নিশ্চয়ই উপর থেকে এই পাহাড়ি উপত্যকাকে দেখে উৎফুল্ল হয়েছিলেন, কিন্তু মুহূর্তেই এক দুর্ঘটনায় তাদের প্রাণ ঝরে যায় এবং তাদের যেই অদ্ভুত যাত্রা, যেই এক সোমবার থেকে আরেক সোমবারের অদ্ভুত এই যাত্রার নেপাল থেকে যেই যাত্রা, সেই যাত্রার নেপালের অংশ আপাতত শেষ হচ্ছে। এখন তাদের মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তৈরি আছে। এরই মধ্যে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমান। সেটি আর কিছুক্ষণের মধ্যেই উড়ে যাওয়ার জন্য এবং বিদায় জানানোর জন্য রাষ্ট্রদূত সহ নেপালে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। গত এক সপ্তাহ ধরে এই মরদেহ শনাক্ত করা, তাদের স্বজনরা এসেছেন, তাদেরকে সময়ে সময়ে পরিস্থিতি সম্পর্কে জানান দেয়া, আহতদের চিকিৎসার সুব্যবস্থা করা, সেগুলো তারা করে নেপালের যারা এখানে প্রবাসী রয়েছেন এবং যারা স্বজন রয়েছেন তাদের সবার প্রশংসা কুড়িয়েছেন। আপনি জানেন যে জনসংখ্যার দিক থেকে নেপাল খুব বড় দেশ নয় এবং নেপালে যে বাংলাদেশের মিশন, সেই মিশনেরও জনবল সংখ্যা খুব বেশি নয়। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে তারা দিনরাত খেটেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্লেনটি একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এই মানুষগুলোর মৃতদেহ যেগুলো শনাক্ত কবে হবে, কবে স্বজনদের মাঝে যাবে, কবে দেশে পৌঁছবে, সেটা নিয়ে পুরো জাতির ভেতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল, স্বজনদের ছিলই। সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান করে আর কয়েক মুহূর্তের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর এই বিশেষ বিমান, কার্গো বিমান উড়াল দেবে ঢাকার পথে। ঢাকায় সেখানে অবস্থান করছেন শোকার্ত স্বজন, শোকার্ত
উত্তেজিত হাজারো মানুষ এবং তাদের জানাজার আয়োজন করা হয়েছে আর্মি স্টেডিয়ামে, যেখানে স্বয়ং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন এবং সরকারি ব্যবস্থাপনায় যারা এতদিন আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেপালেও এবং দেশে এবং দেশের বাইরে সব জায়গায় সরকার যথাযথ তদারকি করছে, করার কারণেই কিন্তু এতগুলো মৃতদেহ যেতে পারছে। যেই ধরনের জটিলতা এখানে তৈরি হয়েছিল তাতে মনে হচ্ছিল যে কবে এই মৃতদেহ দেশে ফিরে যাবে সেটা নিয়ে ভীষণ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মাঝে বিমানমন্ত্রী এখানে শাহজাহান কামাল তিনি এখানে ঘুরে গেছেন, তিনি নেপালের সেনাপ্রধানের সাথে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। সব ক্ষেত্রেই তাদের প্রধানত যেই আর্জি ছিল সেটি হচ্ছে যে অসুস্থ যারা আছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিতে হবে, তাদেরকে বিদেশে ফিরিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তারপর পরে যত দ্রুত সম্ভব মৃতদেহ নিয়ে যেতে হবে। এই ধরনের আর্জি কিন্তু সবসময় ছিল এবং সেই আর্জি এবং সেই তৎপরতার ফলেই কিন্তু আজকে এক সপ্তাহের মাথায় এই মৃতদেহগুলো দেশে ফিরতে পারছে। আপনারা শুনলে নিশ্চয়ই বাস্তবতাটা বোঝা যাবে। সেটা হচ্ছে যে 2015 সালে যেসব ভূমিকম্পে যারা মারা গিয়েছিলেন এখনো এমন মৃতদেহ রয়েছে যাদের মৃতদেহ এখনো পর্যন্ত মর্গে রয়েছে, তাদের মৃতদেহ শনাক্ত হয়নি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য। গত সোমবারে এই বিমানবন্দরেই ইউএস বাংলার একটি বিমান ধসে 49 জন নিহত হন। এর ভেতরে 22 জন নেপালের ভেতরে 11 জন মেডিকেল স্টুডেন্ট। তারা সিলেটের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। 11 জন মারা গিয়েছেন, তারা পঞ্চম বর্ষের পরীক্ষা দিয়ে ফিরছিলেন। তাদের পরিবারগুলো এখানে অপেক্ষা করছিল যে ডাক্তার হয়ে তাদের সন্তানরা দেশে ফিরছেন। এরকম নেপালের আরও 2 জন শিক্ষার্থীও আহত হয়েছেন। মোট 13 জন মেডিকেল শিক্ষার্থী এখানে এই ঘটনায় আহত হন। সব মিলিয়ে নেপালের 22 জন নিহত হন এবং তাদের সবার মৃতদেহ শনাক্ত হয়েছে। আজ বাংলাদেশের 23 জনের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে দেশে। তবে বাংলাদেশের মোট মৃতের সংখ্যা 26। এই 26 জনের মধ্যে 3 জনের মৃতদেহ এখনো কাঠমান্ডুতে মর্গে রয়েছে। এই 3 জনের মধ্যে 1 জনের মরদেহ শনাক্ত হয়েছে একদম শেষ মুহূর্তে, সেই জন্য তাকে আজকে দেশে পাঠানো যাচ্ছে না। রাষ্ট্রদূত জানিয়েছেন 2-1 দিনের ভেতর বাংলাদেশের একটি ফ্লাইটে করে তাকে নজরুল ইসলামকে দেশে পাঠানো হবে। আর যে 2 জন রয়েছেন, একজন পিয়াস রায় এবং আরও একজন, এই 2 জনের মরদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। এই 2 জনের মরদেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার আশ্রয় নিতে হবে এবং সেজন্য বাংলাদেশ থেকে যারা এসেছিলেন চিকিৎসক, ডিএনএ অ্যানালিস্ট বা ডিএনএ বিশ্লেষক এবং ফরেনসিক বিশেষজ্ঞ, তারা সাথে করে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন ঢাকায় সিআইডি অফিসে। এই আমাদের সেই ক্যামেরা, সেই মৃতদেহ তাদের ডিএনএ পরীক্ষার পরেই তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, উড্ডয়নের জন্য প্রস্তুত আছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান, যে বিমানের ভেতরে বাংলাদেশের 23 জন যাত্রী এবং ক্রু, ইউএস বাংলার পাইলট সহ 4 জন ক্রু, সব মিলিয়ে 23 জনের মৃতদেহ আছে এই বিমানে করেই উড়ে আর কিছুক্ষণের মধ্যেই উড্ডয়ন করবে বিমানটি ঢাকার উদ্দেশ্যে। এবং আজ সকালে
মর্গ থেকে এই মৃতদেহগুলো নিয়ে আসা হয়েছে, কফিনে করে এই মৃতদেহগুলো নিয়ে আসা হয়েছে এই বিমানবন্দরে। তার আগে গতকাল এবং তার আগের দিন চূড়ান্ত শনাক্ত তালিকা প্রকাশ করা হয় এবং সেই শনাক্ত করার পর এই মৃতদেহ যেন কোনোভাবে ক্ষতি না হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য যে রাসায়নিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব ধরনের ব্যবস্থা করার পরই মূলত আজকে এই বিমানটি উড্ডয়ন করছে। এই বিমানে 2জন শিশুর মৃতদেহ রয়েছে। যেই 2 শিশু এসেছিল তাদের পরিবারের সাথে নেপালের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য, কিন্তু তাদের সেই দৃশ্য দেখা হয়নি। এই বিমানের যে একজন শিশু, তার নাম হচ্ছে মৃন্ময়ী, সে এসেছিল তার পরিবারের আরো 4 জন সদস্যের সাথে। এবং দর্শক, সম্ভবত না, বাংলাদেশ বিমানের এটি নয়, বাংলাদেশ বিমান বাহিনীর বিমান যে কোনো মুহূর্তে উড়াল দেবে দেশের উদ্দেশ্যে। যেমনটি বলছিলাম যে এই 23 জন এবং এই 23 জন ছাড়াও মোট 26 জন এবং যারা আহত হয়েছেন সবারই এক একটি মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী গল্প রয়েছে। এই যে পিয়াস রায়ের মৃতদেহ এখনো শনাক্ত হয়নি, তার বাবা গত 2 দিন আগে এসেছেন এবং তাদের পরিবারের কারো পাসপোর্ট ছিল না, তারা জরুরি ভিত্তিতে পাসপোর্ট তৈরি করে কাঠমান্ডুতে এসেছেন। এবং পিয়াস রায়ও শেষ মুহূর্তে ইউএস বাংলার সর্বশেষ যাত্রী ছিলেন, ওই দিনের সর্বশেষ যাত্রী। প্লেনটি উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল, রানওয়েতে ছিল। তিনি যেখানে চেক ইন করতে হয়, যেখানে টিকিট দেখাতে হয়, সেখানে তিনি কাকুতি মিনতি করে সেখানে বোর্ডিং পাস নিয়েছিলেন এবং সে কারণেই তার আসনটি পড়েছিল ইউএস বাংলার সেই প্লেনের একদম শেষের দিকে। এবং তিনি ঘুরতে খুব পছন্দ করতেন, নিয়তি তাকে হয়তো এখানে টেনে এনেছিল। তিনি ঘুরতে খুব পছন্দ করতেন, নেপালে তিনি আসবেনই এমন জিদ থেকে তিনি খুলনা থেকে আগের রাত্রে রওনা দিয়ে পরের দিন ঢাকায় এসে এয়ারপোর্টে এসে তিনি এরকম জেদ করে সেই বিমানে উঠেছিলেন। তার আগেই টিকিট কাটা ছিল এবং পেছনের সিটে তিনি আসন পেয়েছিলেন। আপনারা জানেন যে এই বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন পেছন থেকে ভেঙে যায় এবং সেখানেই মূলত আগুন লাগে এবং 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 যারা এবং পাওয়া যাবে বাংলাদেশ বিমানের এই প্লেনটি, আমরা যেই জায়গাটিতে আছি, আমরা আশা করছি যে এখান থেকে আমরা দেখতে পাবো প্লেনটি উড়ে যাওয়ার দৃশ্য। এই প্লেনটি রান করার জন্য একটা সময় একটা নির্ধারিত দূরত্বে যেতে হয় এবং তারপর এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশনা পেলেই তারা সেই বিমানটি মূলত উড়ে যায়। এখন আমরা অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন এই বিমানটি দেশের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। যেমনটি বলছিলাম যে এই 23 জনের সাথে এই 23 জনের মর্মান্তিক মৃত্যু, এই 26 জনের মর্মান্তিক মৃত্যু এবং যারা আহত হয়েছেন প্রত্যেকের সাথেই অনেক গল্প, হৃদয়ের স্পর্শী গল্প রয়েছে, যার অনেকের গল্পই হয়তো আমরা জানি না। আমরা মৃন্ময়ীর কথা বলছিলাম। মৃন্ময়ী তার খালু এবং তার বাবা, তার খালা সহ মোট 5 জন তারা এসেছিল। তার বাবা মোট 5 জন তারা এসেছিল এবং সেই 5 জনের ভেতরে মেহেদি হাসান হচ্ছে মৃন্ময়ীর বাবা। মেহেদি হাসান তার স্ত্রীকে এবং শালিকাকে বাঁচাতে সক্ষম হন, কিন্তু তার দুঃখিত
মেহেদী হাসান এবং তার স্ত্রী এবং শালিকাকে বাঁচাতে সক্ষম। এই উড়ে যাচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে যে এই বিশেষ বিমান, যাতে 23 জনের মৃতদেহ রয়েছে, যেটি সম্ভব করার জন্য গত এক সপ্তাহ ধরে সবাই অপেক্ষা করছিলেন, স্বজনরা অপেক্ষা করছিলেন। সেই মৃতদেহগুলো কিছুক্ষণ আগেই, এই মাত্রই আমরা দেখলাম যে মৃতদেহগুলো দেশে উড়ে গিয়েছে। দর্শক, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে 23 বাংলাদেশির মরদেহ নিয়ে উড্ডয়ন করল বিমান বাহিনীর একটি বিশেষ বিমান। সেই বিষয়ে আমাদের সরাসরি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বিকেল 4টায় নিহত 23 বাংলাদেশির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি জানবো তার কাছ থেকে বিস্তারিত। রাকিব। আমরা এখন আছি আর্মি স্টেডিয়ামে, ঠিক এখানেই কিন্তু আজ বিকেল 4টার পর নেপালে মর্মান্তিক যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে যে 26 জন নিহত হয়েছে তার মধ্যে 23 জনের জানাজা এবং এখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ইতিমধ্যেই শ্রদ্ধা নিবেদন করার জন্য আপনি দেখছেন আমার পিছনে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। আপনি দেখছেন চারপাশে কিন্তু ফুলেল ভাবে সাজিয়ে মঞ্চটিকে প্রস্তুত করা হয়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যেই মাইক বলেন বা অন্যান্য যে আনুষঙ্গিক যে সকল ধরনের প্রস্তুতি তা কিন্তু মোটামুটিভাবে সম্পন্ন করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে আজ আপনি জানেন যে কিছুক্ষণ আগেই নেপাল থেকে 23 জনের যে মরদেহবাহী বিমান সেটি কিন্তু উড়েছে বা ছেড়ে দিয়েছে। তা আমরা ধারণা করছি 3টার পরে সে বিমানটি বাংলাদেশে এসে নামবে। তো এখানে যদিও বলা হয়েছিল 4টা নাগাদ জানাজা অনুষ্ঠিত হবে, তবে কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে আইএসপিআর জানিয়েছেন যে হয়তো 4টা না, সে জানাজা শুরু হতে 5টা বেজে যাবে এবং সে জানাজায় কিন্তু সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু সে জানাজায় অংশগ্রহণ করতে পারবেন। এবং মূলত এই যে জানাজায় এবং তাদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করা হবে, এই পুরো অনুষ্ঠানটি কিন্তু দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারাই কিন্তু পুরো অনুষ্ঠানটি আপনি দেখছেন যে এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে, তার সামনে যেখানে মানুষ জানাজার নামাজ পড়বে, সে জানাজার নামাজের জন্য যে আমরা যেটা কি বলি ইসলামের ভাষাতে কাতার দেওয়া হয়, সেই কাতার কিন্তু প্রস্তুত করা হয়েছে সাদা রঙের দড়ি দিয়ে। এবং ইতিমধ্যেই পুরো এলাকাটিতে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে আছেন তা কিন্তু আমরা দেখেছি। এখানে বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাব, এসবি থেকে শুরু করে সব ধরনের গোয়েন্দা সংস্থা বাহিনী। এই যে গত 12ই মার্চ যে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মোট 26 জন বাংলাদেশি নিহত হয়েছেন, তার মধ্যে যে 23 জনের মরদেহ নিয়ে আসা হবে, তাদেরকে সর্বোচ্চ সম্মানের সহিত সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে আজ এখানে শ্রদ্ধা নিবেদন করা এবং জানাজা নামাজ যাতে সম্পন্ন হয় তার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমি আপনাকে বলে দেই, আজ বিকেল 4:30 বা 5টা নাগাদ যে জানাজা নামাজটি এখানে অনুষ্ঠিত হবে, তারপরেই মূলত এখানে যারা তাদের স্বজন রয়েছেন এবং স্বজনরা এখানে আসবেন তাদের কাছে, অর্থাৎ প্রত্যেকটি পরিবারের কাছে সেই মরদেহ হস্তান্তর করা হবে এবং এরপরেই কিন্তু এখান থেকে যে যার মতো যার কেউ যদি গ্রামের বাড়ি নিতে চান বা অন্য কোনো জায়গায় নিয়ে তাদেরকে দাফন করতে চান, সেটি কিন্তু সম্পন্ন করা হবে। তবে সব মিলিয়ে আমি আপনাকে যেটি বলবো, এখানে 23 জনের মরদেহ গ্রহণ করার জন্য এবং তাদের সর্বোচ্চ শ্রদ্ধা এবং শ্রদ্ধার পর জানাজার নামাজের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং এই সম্পূর্ণ কাজ খুব সুশৃঙ্খলভাবে তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আমরা আপনাকে পরবর্তীতে আবার যখন এখানে মরদেহ নিয়ে আসা হবে তখনকার সবশেষ খবর এখানে আপনাকে জানিয়ে দেব। স্বপ্ন, তো এখানকার খবর এই ছিল সবশেষ। কিছুক্ষণ আগেই নেপাল থেকে 23 বাংলাদেশের মরদেহ নিয়ে বিমান বাহিনীর কার্গো বিমানটি রওনা হয়েছে বাংলাদেশের পথে। বিকেল 4টায় তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠানের কথা রয়েছে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এদিকে নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ ইউনিট থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বিমান দুর্ঘটনায় তার স্বামী নিহত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গতকাল ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। পরে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক ডক্টর সিরাজি শফিকুল ইসলাম জানান,
গতকাল রাতে আরেকবার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আবারও তার অপারেশন করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দুপুরের সময় আরও থাকছে। আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা নরম সুর অং সান সুচির। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ চলছে বলে দাবি। ভিগো কেবল কেসিং ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস